এই গানটাই ফার্স্টে দিতে হলো, আর কত গান ছিল। বৃষ্টি পড়ছে যেহেতু ঝিরিঝিরিটা বেশি হয়। হ্যাঁ ঝিরিঝিরি আছে তো। হ্যাঁ আছে। অনেক গান আছে, প্রচুর গান। লেটেস্ট গানগুলো দাও, যেমন মানে আমি এটা দিয়ে ইন্ট্রোডাকশনটা আচ্ছা হ্যাঁ সে ঠিক আছে। একটা গান আছে চাঁদের উপরে, একটা সেকেন্ড গান করেছিলাম, ওটাও তোমার এই গানটা চলুন, আমি টিউন করিনি। মনিটরটা একটু কমিয়ে দাও না, মনিটরটা একটু কমাও না। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই একটি বিশেষ পর্বে। আজ আকাশবাণীর 90 বছরের জন্মদিন, আর আজ তাই আপনাদেরকে উপহার দেব। শুনছিলেন একটা গান, চাঁদ কেন আসে না আমার ঘরে। একটা সময় যখন বাংলা গানের জগতে অনেকটাই ফাঁকা যাচ্ছিল এবং মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে গেছে বাংলা গান, তখন বাংলা গানকে একেবারে হাত ধরে টেনে তুলেছিলেন যিনি, তিনি তো রাঘব চট্টোপাধ্যায়, সঙ্গীত জগতের এক অনন্য নক্ষত্র। রবীন্দ্রসঙ্গীত, রাগাশ্রয়ী, নজরুল গীতি এবং সেই সঙ্গে আধুনিক যে কোনো গানেই তার পদচারণা আছে, সে আপনারা সবাই জানেন। তবে হ্যাঁ, শ্রোতা বন্ধুরা কি জানেন, এই যে গানটা বাজছে আমাদের এই স্টুডিওতে, ঠিক তারই সঙ্গে এই কথাটা আপনাদের মতন আমিও ঠিক বিশ্বাস করতে পারছি না, আমার ঠিক পাশেই এই গানের গায়ক আর কেউ নন, স্বয়ং রাঘব চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছেন আজকে আমাদের স্টুডিওতে। নমস্কার। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। একটা দারুণ সারপ্রাইজ এটা আমার কাছে এবং সকলের কাছে হয়তো, তার কারণ আগরতলা তথা ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বহু বছর আমি অনুষ্ঠানের জন্য এসেছি, এবং এবারের আশাটা একটু অন্যরকম। এখানে একটা কাজী নজরুল ইসলামের ওপর একটি অনুষ্ঠান, ছন্দনীর আয়োজিত একটা দারুণ অনুষ্ঠান। সেখানে কিছু এখানকার যারা ভালো শিল্পীরা এবং তাদের নিয়ে জুনিয়র সিনিয়র সবাইকে, তাদের নিয়ে একটা নজরুল ইসলামের ওপর একটা গানের ওয়ার্কশপ, একটু গান শেখানোর একটা কর্মশালা তার সাথে, এবং আজকে আমার সন্ধ্যাবেলা অনুষ্ঠানও আছে। তার থেকেও বড় কথা যে আগরতলা এত বছর ধরে এতবার এসেছি, এই প্রথম আমি রেডিও স্টেশনের, কারণ রেডিও আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আমার জন্ম থেকে আমি আমার মার সাথে বা আমার বাড়ির বিভিন্ন পরিমণ্ডলে যে গান বাজনাটা ছিল সেটা কিন্তু থ্রু রেডিওই ছিল। আচ্ছা। এবং মাকে নিয়ে বহুবার আমি রেডিও স্টেশনে গেছি। ইদানিংকালে আমার নিজের রেডিও অনুষ্ঠান তো থাকেই, আমার স্ত্রী রেডিওতে গিয়েছেন এবং আমার মেয়েও মাঝে সাঝে রেডিওতে গাইছেন। তো যার ফলে রেডিও এবং এফএম বা এমনি আকাশবাণী আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আর তার থেকেও বড় যেটা বেশি ভালো লাগলো যে আগরতলা রেডিও স্টেশনে আজকে আমি যে কোনো একটা অদ্ভুতভাবে ম্যাচ করলো যে আমি আসার সুযোগ পেলাম। আমার অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত লাগছে যে আজকের দিনটা আবার ইভেনচুয়ালি আগরতলা রেডিও স্টেশনের 90th বার্থডে। তো হ্যাপি বার্থডে আকাশবাণী, এবং এই আকাশবাণীর সাথে জড়িয়ে যত কর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে, স্টেশন হেড এবং যত আমার চেনা পরিচিত মানুষ, প্রত্যেককে অনেক অভিনন্দন যে এমন একটা সুন্দর দিনে আপনাদের সাথে আমার দেখা হলো এবং কিছু কথা হচ্ছে। সত্যি এই যে প্রাপ্তিটা, সেটা আমাদেরও একটা বিশেষ প্রাপ্তি, আর বলে বোঝানোর কোনো অবকাশ নেই যে রাঘব চট্টোপাধ্যায় আমাদের কতটা
আপন, এবং আপনারা নিশ্চয়ই শোনেন অনুষ্ঠানে কিন্তু আমরা তার গানে অনুষ্ঠান শুরু করি, এবং মাঝে মাঝে দেখা যায় যে নজরুল গীতির অনুষ্ঠান মানেই শুধুমাত্র একক রাঘব চট্টোপাধ্যায়কে নিয়ে অনুষ্ঠান করা। আজ তিনি স্বয়ং বসে আছেন আমার ঠিক পাশে। এই ব্যাপারটা ধাতস্থ হতে আমারও কিছুটা সময় লাগবে। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জান্ত, আর আজ আমি রয়েছে আপনাদের সঙ্গে, আর যে মানালি আপনাদের সঙ্গে থাকবো অনেকক্ষণ। কিন্তু এই অনুষ্ঠানটা আপনাদের একটা উপহার। আমরা তার কাছে জেনে নেব তার গানের যাত্রা কিভাবে, তার গানকে ভালোবাসা কিভাবে, আরো অনেক কথা আজ কিন্তু আমরা জেনে নেব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমার দেখো, আমার তো 30 বছর প্রায় হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, প্রফেশনাল মিউজিক। তো এখনো মানুষ যে আমাকে ডাকেন, ভালোবাসেন, আমি নতুন গান তৈরি করি। আমি মূলত নিজের মৌলিক গানের লোক, তার সাথে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ফিউশন মিউজিক, বম্বেতে বেশ কিছু বছর বম্বেতে ছিলাম, সেখানে হিন্দি ফিল্মসেও গেছি, কলকাতার ফিল্মসে তো অবশ্যই এখনো মাঝে মাঝেই গাই। তাছাড়া নিজের অ্যাজ আ কম্পোজারও যেহেতু কাজ করি, সিনেমায় মিউজিক করেছি, নিজের গান রেকর্ড করি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অনেক ধরনের, আধুনিক তো অবশ্যই। তো নানা রকম মিউজিক নিয়ে যে কাজ করার চেষ্টা করেছি, ফিউশন মিউজিক নিয়ে কাজ করি, যেটা আমার দেশে বিদেশে খুব আমার সুনাম অর্জন করেছি। সেটা ইন্ডিয়ান রাগ সঙ্গীত, মানে ভারতীয় রাগ সঙ্গীতকে একটা অন্য ফর্মে, একটা নতুনত্ব ভাবনা দিয়ে, একটা নতুনত্ব ইন্টারন্যাশনাল লেভেলে ইনস্ট্রুমেন্টেশনটাকে একটা অন্য মাত্রায় যদি আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম, সেটা খুব সাকসেসফুলি হয়েছে। তাই আমার প্রত্যেকটা অনুষ্ঠানে ফিউশন মিউজিকের প্রেজেন্টেশন থাকে। তো সব মিলিয়ে আমি একটা মিউজিককে একটা বড় সেক্টরে একটা সঙ্গীতের সেবা করে চলেছি, এইটুকু বলতে পারি। একদম সঙ্গীতের সেবা করে চলেছি, কত বড় কথা এটা আমাদের। শ্রোতা বন্ধুরা, আমরা যদি একেবারে শুরুর সেই রাঘব চট্টোপাধ্যায়ের জীবন থেকে যদি চলি, ঠিক 9 বছর বয়সে নৈহাটিতে আপনার জন্ম, এবং সেই নৈহাটি থেকে আপনার বড় হয়ে ওঠা, এবং গানকে তখন থেকেই ভালোবাসা। কিন্তু প্রথম কি গানের আগে আপনি অন্য কিছুতে ছিলেন? আগে গিটার বাজিয়েছি আমি, ছোট থেকে গিটার বাজিয়েছি, 10 বছর 11 বছর গিটার বাজাতাম। গিটারটা তখন গান গাইবো ভাবিও নি, ন্যাচারাল সিঙ্গিং ছিলই একটা। আমার মা যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ, এখনো তিনি মানে 80 বছর পেরিয়েছে, তবুও এখনো প্র্যাকটিস করেন, স্টুডেন্টদের সাথে বসেন। আর আমার পরিবারেও তাই, আমার স্ত্রীও প্রিয় ক্লাসিক্যাল চর্চা, আমাদের একটা মিউজিক মাইন্ডস একাডেমি আছে, সেখানেও কয়েকশো স্টুডেন্ট শেখে। আমার 2 মেয়ে, এরা দুজনে কলকাতাতে এবং বম্বেতে দুজনেই কাজ করা শুরু করেছে। একদমই ছোট অবস্থা থেকে ওরা সিনেমা, ফিল্ম মিউজিক, অ্যাড জিঙ্গলস গাইছে, বম্বেতে থাকছে। এবং আমার শুরুটা গিটার দিয়ে। গিটারের পরে আমি হঠাৎ করেই ডিসিশন নিই যে আমাকে শাস্ত্রীয় সঙ্গীত, ক্লাসিক্যাল, খেয়াল, ঠুমরি যেহেতু জন্ম থেকে প্রচুর শুনতাম, আবার অ্যাট দ্য সেম টাইম আমি রাহুল দেব বর্মন বলুন, এস.ডি. বর্মন, মদন মোহন, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে, লতাজি, আশাজি, এদেরও আমি মারাত্মক ভক্ত। সব একটা বড় স্প্যানে মিউজিক শুনতাম, এবং মিউজিকটাকে খুব বড় স্প্যানে ভাবতাম যে আমি এইটা করি বলে আমি ওইটা শুনবো না, ওইটা করি বলে এটা গাইবো না, এরকম কোনো ব্যাপার আমার ছিল না। মানে কোনো কোণঠাসা ব্যাপার না, সর্বত্র পদচারণা। মানে আমি মাইকেল জ্যাকসন থেকে শুরু করে বিলি আইডল বা রোলিং স্টোনস বা যত বড় বড় ওয়েস্টার্ন স্টারেরা রয়েছেন, সেটা পল ম্যাকার্টনি বা জন লেনন, আমি সেটাও যেমন শুনি, তেমনি আমি পাশাপাশি রবিশঙ্করজি, নিখিল ব্যানার্জি, উস্তাদ আল্লাহ রাখা ঘাসায়, জাকিরজি, আমি অনেক বড় বড় মানুষের সান্নিধ্যে মানে শোনার কাছ থেকে সুযোগ পেয়েছি। কারণ আমি সঙ্গীত একাডেমিতে যখন স্কলার ছিলাম, তখন ওই কনসার্টগুলোতে ভীমসেন যোশী সবাই রিপিটেডলি বহুবার এসছেন, এবং সেই অনুষ্ঠানে আমি নিজে তাদের সাথে কখনো তানপুরা বাজিয়েছি, কখনো পাশে বসেছি, কখনো তাদের যন্ত্রে সাহায্য করেছি, পাশে বসে তাদের রিহার্সাল, তাদের পারফরমেন্স শোনার সুযোগ পেয়েছি। তো এইটা আমার কাছে একটা বড় ইয়ে ছিল। সেই জন্য আমি পরে আস্তে আস্তে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, মানে আমার গুরুজি, আমার মায়ের কাছে শেখা শুরু, তারপরে পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যার এখন 100 বছর বয়স, উনি এখনো পারফর্ম করেন, 100 বছর বয়স, মানে ওটার মানে বিরল একটা ব্যাপার। তারপরে সঙ্গীত একাডেমিতে বেশি সময়টা আমার পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, আর পরে বেশ কয়েক বছর আমি উস্তাদ রাশিদ খান সাহেবের কাছেও কিছু তালিম আমি পেয়েছিলাম। এই আমার মোটামুটি শিক্ষার জায়গা। আর পাশাপাশি আমি বাংলা গান বানানো, হিন্দি গান বানানো, বম্বেতে ট্রাই করা, নতুন কিছু করার চেষ্টা, সেগুলোর জন্য আস্তে আস্তে আমার অ্যালবাম বেরোয়।
মানুষের কাছে জনপ্রিয় হয়, লাইভ শোজ করতে থাকি, এই মোটামুটি আমার লাইফ। বাহ। তার মোটামুটি যেই জীবনের যাত্রাটা আমরা কিন্তু চোখে মনে হচ্ছে দেখছিলাম যে সেই স্ট্রাগলিং পিরিয়ড এবং সেই স্ট্রাগল পেরিয়ে আবার সবার মন কেড়ে নেওয়া সেই রাঘব চট্টোপাধ্যায় 1996 সালে HMV FM রেডিওতে যে Correct. গোল্ডেন ট্যালেন্ট Talent সার্চ contest, হয় হ্যাঁ, সেখানে আপনি প্রথম হয়েছিল। হয়েছিলেন। তো আপনার জীবনে কি সেটা একটা মোড় ছিল? হ্যাঁ, ডেফিনেটলি ওটা একটা বড় মোড়। হ্যাঁ। পরে যখন বম্বেতে আমি প্রথম ছবি করলাম, দেবদাসের চান্স পেলাম, তখন আমার হিন্দি ন্যাশনাল অ্যালবাম হচ্ছিল রিশতা, তখন আমার কাছে ওটা একটা বড় মোড়। আচ্ছা। সঙ্গীত রিসার্চ একাডেমিতে শেখার সুযোগ পাওয়াটা একটা বড় মোড়। তো এগুলো বিভিন্ন রকম মোড় আমার জীবনে কাজে দিয়েছে আমাকে। তো হ্যাঁ, ডেফিনেটলি যে ওই সময় আমি তখন একটু একটু গান তৈরি করছি, গাইছি, তখন আমাকে ওই সারেগামা HMVর ওই কন্টেস্টটা এলো যে ওন লিরিক্স, ওন কম্পোজিশন, ওন সিঙ্গিং, পুরোটাই নিজেকে করতে হবে, কোনো অন্য কারোর অ্যালাউয়েন্স নেই। সেটা করলাম এবং সেটা আমি প্রথম স্থান অধিকার করলাম। মানে এবং- তারা সেই তরুণ রাঘব চট্টোপাধ্যায়ের যে মেধাটা সেটা সবার মাঝে তুলে হ্যাঁ, ধরলেন। ওইটা করার পর ওরা আমাকে একটা অনুষ্ঠানে, বড় একটা অনুষ্ঠানে আমাকে দুটো গান গাওয়ার সুযোগ দিল। আচ্ছা। বললো যে আপনি স্টেজে গান। তখন আমি বাচ্চা ছেলে, মানে তখন আমার কত বয়স, 26-27 বছর বয়স। আচ্ছা। তো তখন আমাকে বললো একটা পারফর্ম করার সুযোগ দেবো তোমায়। সেই দিন যে দুটো গান সুযোগ পেলাম কলকাতা নজরুল মঞ্চে, এবং সেখানে আরো সব তখন নামি নামি শিল্পীরা রয়েছেন। তো এত ভালো পারফরমেন্স হয়েছিল যে পাবলিক ডিমান্ড, পাবলিক তখন আমাকে কিছুই জানতো, মানে রাঘবের রও চিনতো না। তো আমাকে তখন ওরা সবাই এত চিৎকার করলো যে আমরা আরো শুনবো, এই এত ভালো গান আমরা তখন আমি একা গিটার বাজি গান গাইতাম। তো তখন আমাকে আরো অনুরোধে আরো 3-4টে গান গাইতে হলো। আচ্ছা। এবং সেই সময়ই সারেগামা HMV সব কর্মকর্তারা বসেছিলেন, তারা ডিসিশন নিলেন যে এর প্রথম অ্যালবাম আমরা এই পুজোতেই রিলিজ করবো। বাহ। 98 is the year. মানে And- যেটা সব সময় মনে রাখার। হ্যাঁ, এগুলো। হ্যাঁ, ডেফিনেটলি। কি ভালো লাগে সেই ছোটবেলার গল্পগুলোকে যখন এখনো আমরা ফিরে যাই। এবার কি একটা গান শুনবো? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। La la la. যাবে কি মন তোমার কাছে ফিরে আবার, পেরিয়ে পথ জীবন দিল ডাক হারাবার। যাবে কি মন তোমার কাছে ফিরে আবার, পেরিয়ে পথ জীবন দিল ডাক হারাবার। কাটাকুটি খেলা হবে শেষবারে চাওয়া পাওয়ার, শুরু হবে স্বপ্ন সফর একসাথে, হে গান গাওয়ার, গান গাওয়ার। যাবে কি মন তোমার কাছে ফিরে আবার, পেরিয়ে পথ জীবন দিল ডাক হারাবার। বাহ, কি অসাধারণ। সত্যি এখনো মনে হচ্ছে যে নিজের কানকে আমরা বিশ্বাস করতে পারছি না, আপনি এত কাছে বসে আছেন আমাদের। এবার সেই গানের জগতে যখন আপনি আসেন, সেখানে প্রথম যিনি আপনাকে বেছে দিয়েছেন গানের লাইন বা আপনাকে এগিয়ে দিতে সাহায্য করেছে, তিনি নিঃসন্দেহে আপনার মা, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি মার জন্যই আমাদের গানের নেশা, ছোট থেকে গানের শোনার অভ্যাস এবং নানা কনসার্ট শুনতে যাওয়া। মা, আমার এক দাদু, আমার এক মামা, আমরা সবাই সেই সব গানের কনসার্টগুলো শুনতে যেতাম, ক্লাসিক্যাল কনসার্ট, কখনো অন্যান্য ধরনের।
তো সেগুলো তো একটা নেশা জাগা মানে মানে জোগানোর একটা প্রাথমিক জায়গা আচ্ছা ডেফিনেটলি। তো সেগুলো তো ছিলই, তার সাথে সাথে আমার অনেক বন্ধুরা ছিল, টুকটাক আত্মীয় স্বজন, তারা আমাকে এনকারেজ করতো যে তুই গানও কর, শুধু গিটার কেন বাজাবি, তোর গলা এত সুরে, এত ইজিলি গাইতে পারিস। তো সেগুলো প্রত্যেকটা এনকারেজমেন্ট আমার কাছে প্রথমে তো ভীষণভাবে- যন্ত্রসঙ্গীত হিসেবে আপনি গিটার গিটারে দিয়ে, ছিলেন, আর সেখানে কারদের সঙ্গে সঙ্গত করেছেন যেটা সবসময় মনে থাকবে? আমি যেহেতু নৈহাটি মফস্বলের ছেলে, আমি আশেপাশে জাস্ট পকেট মানি রোজগারের জন্য ছোটখাটো নামি অনামি সবার সাথেই গিটার বাজাতাম। আচ্ছা মানে অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান হলে অ্যাজ এ মিউজিশিয়ান বাজাতে যেতাম। পরবর্তীকালে বিভিন্ন রেকর্ডিংয়েও বাজিয়েছি কলকাতায়, মানে স্টুডিওতে। আর যারা নামি তাদের মধ্যে আমি অবশ্যই বলবো ইন্দ্রাণী সেন। আচ্ছা। ইন্দ্রাণী দির সাথে আমি গিটারও বাজিয়েছি প্রথম, তারপরে উনি আমাকে খুব এনকারেজ করতেন। জটিলেশ্বর মুখোপাধ্যায়, আচ্ছা, বিখ্যাত মানুষ, হ্যাঁ, হ্যাঁ। তার সাথেও বাজিয়েছি। তারপরে ইভেন নচিকেতার সাথেও আমি, ওর সাথে আমার থেকে বড় দাদার মতন, কিন্তু খুবই ভালো বন্ধুত্ব সম্পর্ক। তো প্রথম দিকে আমার 2-3টে প্রোগ্রামে নচিদার সাথেও আমি গিটার বাজিয়েছিলাম স্টেজে। তো এছাড়া আরো অনেক অনেক মানুষ আছে। তারপরের মানে গল্পটা অনেক, কিন্তু প্রথম দিককার গল্পগুলো কিন্তু একেবারে স্বর্ণাক্ষরে থাকে, যে হ্যাঁ, এই হ্যাঁ, প্রথম সবসময়। গল্পগুলো কখনো ভোলার না। না। তো এই যে আপনি বলছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কথা, সেখানে বিষ্ণুপুর ঘরানায় আপনি বিশ্বকর ঘরানা আমার মার গুরু উনি। আচ্ছা। আমার মা ওনার সবচেয়ে পুরনো ছাত্রদের আচ্ছা, মধ্যে আচ্ছা, একজন। মাই নিয়ে গেছিল যে তুই চল একটু অ্যাডভান্স করার জন্য, চল নিজেকে আর একটু ভালো করে শেখানোর জন্য। সেখানে গেলাম এবং আমার গুরুজি পণ্ডিত চক্রবর্তী উনিও বললেন যে এসআরের চান্স পাওয়াটা খুব টাফ, আচ্ছা। তুই আপাতত মাস্টারের কাছে একটু শিখে তারপরে আমি তারপর তোকে গাইড করবো। তো সেখানে আমার কিছুদিন শেখার পর আমি এসআরএতে পরীক্ষা দিই এবং ওয়ান চান্সই আমি একবারেই আমি উত্তীর্ণ হই এবং গুরুজির কাছে শেখা শুরু হয়। হস্টেলে থাকা, ওখানে আরো অন্যান্য সমস্ত বন্ধু বান্ধবরা যারা বিভিন্ন গুরুর কাছে শিখতো। তো সেটা একটা, এই আমাদের কৌশিকী, আরো অনেক ছিল, পার্থ, তুষার, অঞ্জনা, এরা সব আমরা একসাথে। কৌশিকী তখন অনেক ছোট, আমরা যখন একসঙ্গে ক্লাস করতাম, তো এরা সবাই ক্লাসের মধ্যে একসঙ্গে। আমরা একসঙ্গে ক্লাস করতাম গুরুজির কাছে। তো এই যে সেই যাত্রাটা, তারপর পণ্ডিত অজয় চক্রবর্তীর কথাও আপনি প্রায় অনেক অনুষ্ঠানেই তার কথা বলেন। হ্যাঁ নিশ্চয়ই। একটা বিশেষ গান রয়েছে ভুবন মোহিনী, হ্যাঁ এবং সেই গানটা কিন্তু আমরা পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে অনেক শুনে থাকি, হ্যাঁ। এবং সেটা যখন আপনি গাইলেন সেই অনুভূতিটা কি ছিল? আমার ওই গানটা, মানে গুরুজির যেসব গান আমার পছন্দ হয় তার মধ্যে এই গানটাও একটা অন্যতম। মানে গুরুজির গান আমার সবই ভালো লাগে, তার কারণ উনি আমার গানে এই যে আমার মানে ট্রান্সফরমেশনটা, যে ফ্রম গিটার টু ভোকাল মিউজিক, vocal music। সেখানে কিন্তু ওনার একটা বিরাট গুরুত্ব আছে। ওনার গান আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল, তো ওখানে একটা বড় গুরুত্ব ওনার আছে। তো আমি যখন আস্তে আস্তে অন্যান্য গান, এই যে শ্যামা সঙ্গীত, ডিভোশনাল, এই অ্যালবামগুলোও আমার খুবই জনপ্রিয়, এই গানগুলো আমার খুবই ভালো লাগে। তো তখন যে একটা অ্যালবাম করার প্ল্যান করলাম, তো তখন ভুবনমোহিনী গানটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল। এবং এটার যিনি কম্পোজার, তিনি হচ্ছেন গুরুজিরই ভাই সঞ্জয় চক্রবর্তী, ওনারই আচ্ছা। লেখা সুর। তো যার ফলে ওনাকে আমি বললো হ্যাঁ এটা হতে পারে, অসুবিধা নেই, এটা তুইও রেকর্ড করতে পারিস। আর যেহেতু এটা সেম কোম্পানি থেকে বেরিয়েছে, তো কপিরাইট ইস্যুস ছিল না। তো আমি রেকর্ড করেছিলাম এবং ফরচুনেটলি খুবই জনপ্রিয় হয়েছে। একদম একদম। আমরা কি এই গানটা শুনবো? ভুবনমোহিনী, হ্যাঁ একটু গাইতে। তবে এর আগে স্যার আমাদের বেশ কয়েকটা আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে এবং সেখানে বেশ কয়েকটা কমেন্ট চলে এসছে। আমি কি সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একবার পড়ে দিচ্ছি। এই অনুষ্ঠানটা অনেকেই দেখছেন এই মুহূর্তে ফেসবুক পেজে লাইভ থেকে, আকাশবাণী FM উজ্জয়ন্তু। সেখানে সবিতা রায় ম্যাডাম কমেন্ট করেছেন সুন্দর হচ্ছে। শঙ্কর সেন আমাদের এ রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী, তিনি মেসেজ করলেন, তিনি কমেন্ট করলেন, বুকের মাঝে বড়ে গোলাম গানটা যদি দুকলি শুনতে পারি। ওইটা ফার্স্ট অ্যালবামের গান, ওটা আচ্ছা। উস্তাদ বারেলওয়ানি খান সাহেবকে ডেডিকেট করেছিলাম, পূর্ণেন্দু পত্রী লেখা কবিতায় শুরু আচ্ছা। করেছিলাম। ও সেইটার বলেছে। থ্যাংক ইউ, আমি শোনাবো নিশ্চয়ই। একদম, তাহলে আমরা শুনবো। টুসি লোধ বোস লিখছেন অসাধারণ, এবং শুভজিৎ রয় লিখছেন রেসপেক্টেড স্যার,
চাঁদ কেন আসে না আমার ঘরে, গানটার 2 লাইনের অনুরোধ রইল। আমার একটা ছোট্ট অনুরোধ আছে আপনাদের কাছে, এই চাঁদ কেন আসে না ছাড়া আমি আরো অনেক ভালো গান গেয়েছি এবং সেগুলো খুব জনপ্রিয়। একদম একদম। শুধু এই গানটা ছাড়া আপনারা অন্য কোনো একটু ডিফারেন্ট গান বলুন না প্লিজ, আমার হাত জোর করে অনুরোধ করছি। তাহলে একটু অন্য গান বললে আমার একটু গাইতেও ভালো লাগে। এখন এত কোটিবার গেয়েছি এই গানটা, আমার কাছেও একটু বোরিং হয়ে গেছে এখন। আসলে আমাদের একটু সেই মজা করছি আর কি সবার সাথে। অনেকেরই রিংটোন, এবং আমি দেখা যায় যে কেউ প্রেমে পড়লে এই গানটা সবচেয়ে বেশি শোনে। আচ্ছা, এবার কি আমরা ভুবন মোহিনী দুকলি শুনবো? ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমার দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমার দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, মহাবিদ্যা আদা শক্তি। এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞান দাত্রী, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। আমরা জানো এই গানটার মধ্য দিয়ে সেই মাকে, যিনি এই পুরো বিশ্ব সংসারের যিনি জননী, তাকে আমরা অনুধাবন করি এই গানের মধ্য দিয়ে। এই যে রাগাশ্রয়ী গান এবং আধুনিক গান, সমস্ত জায়গায় তো আপনার পদচারণা রয়েছে, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুল, কখনো রাগাশ্রয়ী এবং আধুনিক গান। তো এই যে রাগাশ্রয়ী গানের কি বিশেষ কোনো প্রেক্ষাপট বা বিশেষ কোনো ভূমিকা রয়েছে যে কোনো গানে? দেখুন, রাগ সঙ্গীতকে যদি আপনি সেই শ্রদ্ধার জায়গায় রাখেন, তাহলে তো রাগ সঙ্গীতের ব্যবহার আপনি যে কোনো ধরনের গানে একটা মাত্রাকে মেপে আপনি করতে পারেন। সেই মাত্রা বোধটা প্রত্যেক শিল্পীর নিজস্ব, যে কতটুকুনি ব্যবহার করব, কতটুকুনি করব না। আর রাগ সঙ্গীতের কোনো গায়িকীকে ব্যবহার করা মানেই সেটা খুব ক্লাসিক্যাল গান হয়ে গেল এমনটা নয়। তো সেই মাত্রা বোধটা শিল্পীদের নিজেদের থাকা উচিত, যে আমরা কতটুকুনি ব্যবহার করব, আমরা কতটুকু সেই সম্পর্কে জানি, শিখেছি। সেই ব্যবহারের বুদ্ধিটাই বা ব্যবহারের যে প্রক্রিয়া বা তার উপস্থাপনের যে চেষ্টা, সেটাই হচ্ছে একটা গানকে রাগ সঙ্গীতের বেশ বিশেষ জিনিসটাকে, মানে তার যে নিজস্বতাটাকে একটা গানকে খুব ভালোভাবে সাজিয়ে দিতে পারে। কিন্তু এমনটা নয় যে রাগ সঙ্গীতের ব্যবহার ছাড়াও সব গান হয়, এমন নয়। নানা রকম গানে নানা রকমের এক্সপেরিমেন্ট হয়, নানা ধরনের গানের নানা ধরনের মিউজিকের ইমপ্লিকেশন আপনারা করতেই পারেন। কিন্তু রাগ সঙ্গীত শিখলে, অন্তত ভারতীয় সঙ্গীত যারা করেন বা ভারতীয় যারা গান বাজনা করেন, রাগ সঙ্গীত শেখাটা অসম্ভব দরকারি জিনিস। যার ফলে ভারতীয় সঙ্গীত গাইতে গেলে যে গলার টেক্সচার, গলার সুর, বেসিক তাল লয়ের প্রতি জ্ঞান, সেটা অনেক বেশি দক্ষতা আপনাকে দেবে। তো আমি মনে করি যে আমাদের এখানে আমি এখন অনেক সময় শুনি যে আমি খুব একটা গান গাই না, আমি গান শিখিনি, কিন্তু আমি গান গাই। অনেকেই আছে এমনি ইন্ডাস্ট্রিতেও আপনি দেখতে পাবেন যে সেরকম কোনো শিক্ষা নেই, সেরকম কোনো শেখেনি, এবং সেটাকে খুব একটা বিরাট ক্রেডিট বলে মনে করে যে না, আমি গান শিখিনি, বাজনা শিখিনি, অথচ আমি বাজাতে পারি বা গাইতে পারি। আমার মনে হয় না সেটা খুব একটা কাজের জিনিস। তার কারণ আমাদের দেশে কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার বা লয়ার, তার যেমন একটা সার্টিফিকেশন থাকে, সার্টিফিকেশন ছাড়া সে তো ডাক্তারি করতে পারবে না। তো গান না শিখে গান গাওয়াটা একটা মনের প্রাণের জায়গা থেকে কেউ গাইলো, সেটা অন্য জিনিস, কিন্তু সেটা খুব একটা ক্রেডিট বলে আমি মনে করি না। তার মানে যদি আমার যদি শরীর খারাপ হয়, আমি যদি একজন ডাক্তারের কাছে যাই, আমি কম্পাউন্ডারের কাছে গিয়ে ওষুধ যদি নিয়ে আসি, তাহলে কিন্তু দ্যাট ইজ আ রিস্কি থিং অ্যাকচুয়ালি। তো সেই ওষুধে কাজও হতে পারে, আমার মৃত্যুও হতে পারে। সুতরাং একজন ডাক্তারের যেমন একটা সার্টিফিকেশন লাগে, তেমনি একজন সঙ্গীতকারের
বা একজন শিল্পীর একটা প্রসেসের মধ্যেই আসা উচিত, তবে তার কোয়ালিটিটা মেনটেন হবে এবং মানুষও আনন্দ পাবে। একদম, গানও তো আমাদের ওষুধ। আমাদের যখন মন খারাপ থাকে তখন গানই তো একমাত্র বন্ধু হয়ে আমাদের পাশে দাঁড়ায়। তো আপনার কি মনে হয় বর্তমানে যে বাংলার গানের জগৎ রয়েছে সেখানে তরুণ প্রজন্মের কেমন সাড়া পাচ্ছেন? তরুণ প্রজন্ম নতুনভাবে খুব ভালোভাবে উঠে আসছে এবং খুবই ভালো তারা কাজ করছে, ভালো লিখছে, আচ্ছা, ভালো সুরও চেষ্টা করছে, এক একজন এক এক রকম ভাবে করছে। আর সেটা ব্যান্ড কালচারেও হতে পারে, বিদেশি গানের একটা প্রভাব, আবার ইন্ডিয়ান গানেও আছে। তবে আমি দেখেছি যে বাংলাতে তো অবশ্যই আছে, কিন্তু বাংলার থেকেও মনে হয় যে একটু অন্য ধরনের মিউজিক্যাল এক্সপেরিমেন্ট, সেটা ইনস্ট্রুমেন্টেশন হোক বা গায়কি হোক, সেটা সাউথ ইন্ডিয়া, মহারাষ্ট্র, ইউপি, এসব জায়গাতে আরো সিরিয়াস ছেলে মেয়েদের একটু বেশি সিরিয়াস দেখছি। কলকাতাতেও প্রচুর ট্যালেন্টেড ছেলে মেয়েরা দারুণ কাজ করছে। বেশ কিছুদিন ধরে, আমি এই কিছুদিন ধরে লক্ষ্য করছি যে কলকাতাতে খুব ভালো ভালো ইনস্ট্রুমেন্টালিস্ট আসছে আচ্ছা, দেন দ্য ভোকালিস্ট, মানে যারা সিঙ্গিং, যারা সিঙ্গার্স, মেল ফিমেল বোথ, তাদের থেকে ইনস্ট্রুমেন্টালিস্ট, যেমন ভালো তবলা প্লেয়ার, ভালো গিটার প্লেয়ার, ভালো বেস বা ভালো কিবোর্ড প্লেয়িং বা ভালো সেতার, সরোদ, বাঁশি, এইরকম প্রচুর ইনস্ট্রুমেন্টালিস্ট খুব ট্যালেন্টেড কলকাতাতেও আসছে, আর ন্যাশনালি তো ডেফিনেটলি আসছে দুর্দান্ত সমস্ত ট্যালেন্টস। তার মানে আপনি নিঃসন্দেহে তাদের ওপর ভরসা রাখতে পারেন আগামী প্রজন্মের, যে মানে আগামী দিনে আমরা আরো ভালো ভালো গায়ক গায়িকা এবং সেই সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকেও আমরা পাচ্ছি। তো এবারে আপনি কি কোনো গান শুনবেন? আপনার গাওয়া গান যদি এবারে আমরা প্লে করি, কোনটা? চাঁদের প্রেমে বলে আমি একটা গান করেছিলাম, চাঁদ কেন আসে না সেকেন্ড পার্ট বলতে পারে, চাঁদের প্রেমে। আমি চাইবো এই গানটা একটু যদি চালানো হয়, এটা আমার খুব প্রিয় একটা গান। ঠিক এই কথাটাই, যখন আপনার প্রিয় গান যদি বলি সেটা কোনটা? অনেক আছে, আকাশটা যত বড় হোক বলে একটা গান আছে, উড়ি উড়ি মন আছে, কত বলবো, প্রচুর। হ্যাঁ, ফার্স্ট সং। তাহলে শ্রোতা বন্ধুরা, এবারে আমরা একটা গান শুনবো যিনি আমাদের স্টুডিওতে স্বয়ং বসে আছেন, তারই গাওয়া গান চাঁদ। চাঁদ মানেই ভালোবাসার অন্য একটা রূপ। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.4 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। স্টুডিওর ঘড়িতে বিকেল 4:29:12 রয়েছে আমি মানালি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন স্বয়ং রাঘব চট্টোপাধ্যায়জি। শুনবো এবারে গান। হেডফোন লেভেলটা একটু কমিয়ে দাও। ঠিক আছে, কমেনি। এই হ্যালো, নমস্কার। আমি এই মুহূর্তে ত্রিপুরা আকাশবাণী কেন্দ্রে এবং আগরতলা শহরে। আসেন, এন্ট্রি করে আসেন।
অস্কার প্রোগ্রামটা এন্ট্রি করা আছে ওই কিউসিতে আসেনি এন্ট্রি করা নিচে নিচে হুম শেষের পরে কথা বলবো স্যার শেষ হলে আপনার সঙ্গে কথা বলছি হ্যাঁ, হ্যাঁ। প্রোগ্রাম শেষ হলে আসছি নিশ্চয়। কিরম রেসপন্স? অনেক। শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু বেশ অনেক গুণীজন দেখছেন এবং সেই সঙ্গে কমেন্ট করছেন। আরও একবার কমেন্টগুলো পড়ে দিচ্ছি। আদিত্যনাথ বলছেন সুন্দর অনুষ্ঠানের জন্য অশেষ ধন্যবাদ স্যার এবং ম্যাডাম। শর্মিষ্ঠা দাস আমাদের এই একজন আর্জে, তিনি লিখছেন তোমার কথা ভেবে আমার এই গানটার দুকলি যদি শিল্পী শোনা। হ্যাঁ গাইব, নিশ্চয়ই এটা গাইব। আমারও ভীষণ প্রিয় গান। পীযূষ কান্তি দেব লিখছেন প্রখ্যাত ব্যক্তির শব্দচয়ন ও অভিব্যক্তি মুগ্ধতায় ভরে উঠল আজকের আসর, সাথে মানালির স্বরের প্রকাশ। সপ্তদীপ ঘোষ বণিক লিখছে দারুণ, এবং এই অনুষ্ঠানটা প্রায় অনেকেই একসঙ্গে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এই যন্ত্র কত সহজে সবার কাছে পৌঁছে হ্যাঁ, যাচ্ছে নিশ্চয়ই। শ্রোতা এটাই। বন্ধুরা। এবং হ্যাঁ, আজ দর্শকদের উদ্দেশ্য বলছি, আজ আকাশবাণীর 90 বছরের জন্মদিন। আর আজ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের একটি বিশেষ পর্ব নিয়ে রয়েছে আমি, আপনাদের বন্ধু আরজে মানালি। হ্যাঁ, এবার যদি গানের কথায় আবার ফিরে আসি, তো সেই গানের যাত্রা যখন আপনি অলরেডি সেই প্রতিষ্ঠিত, সবাই আপনাকে চেনেন, এবং তখন যেই সমস্ত গানের গান আপনারা করছেন, তো সেই গানগুলোর মধ্যে বিশেষ কোনটা যেটা সবসময় মনে থাকে, বা ফার্স্ট অ্যালবাম কোনটা আপনার? ফার্স্ট অ্যালবাম হচ্ছে 98-এ, অ্যালবামের নাম ছিল ভোরের আলো। ভোরের আলো। এবং তখন কোনো মিউজিক কোম্পানি নতুন কারোর গান রেকর্ডও করতো না, আচ্ছা। এবং যাদের গান রেকর্ড করতো তখন একটা ওই রিমেকের চল এসেছিল, যে আচ্ছা। তখন শুধু সব শিল্পীরই রিমেক গান, পুরনো শিল্পীদের গান নতুন করে রেকর্ড করে, সেগুলো জনপ্রিয় হতো। তো আমাদের সব সিনিয়র শিল্পীরাও তাই গাইতেন, সেগুলোই রেকর্ড হতো, এবং কোম্পানিরাও নতুন কোনো গান রেকর্ড করার জন্য খরচ করা বা রিস্ক নিত না। তো সেইখানে আমি ফরচুনেট যে আমি আমার নতুন গান নিয়েই প্রথম জীবনে শুরু করেছি, এবং এখনো সেই যাত্রা চলছে। এবং 98-এ প্রথম অ্যালবাম, ওই যে ঘটনাটা বললাম, গোল্ডেন ট্যালেন্ট, সেখানের পরে আমার প্রথম অ্যালবাম রেকর্ড হয়। এবং সেই অ্যালবামের 2-3টে গান অলরেডি বলেছি। তোমার কথা ভেবে কিন্তু প্রথম অ্যালবামের গান, আচ্ছা। বড়ে গোলাম প্রথম অ্যালবামের গান। তো আমার মনে হয় বেশি কথা না বাড়িয়ে 2 লাইন হ্যাঁ, করে হ্যাঁ, শোনাই, হ্যাঁ, একদম, আমি একদম। শ্রোতারা বেশ খুশি কয়েকটা হবেন। অনুরোধও জমে গেছে আমাদের। অম্বালিকা বলছেন স্যারের কর্মশালায় অংশগ্রহণ করেছে, দারুণ অভিজ্ঞতা, সন্ধ্যায় অনুষ্ঠান উপভোগ করব। একদম, আমরা সবাই মিলে উপভোগ করব আজকে সন্ধ্যার অনুষ্ঠান, এবং এখনো আমরা উপভোগ করছি একসঙ্গে। ফুলের গন্ধে ফোটার জন্যে, নারীর স্পর্শ পাবার জন্যে, ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হলাম, বাইরে তখন বৃক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরিক্ষে, আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বড়ে গোলাম। এই গানটার কথা একজন বলেছেন, একদম, একদম। আরেকজন বলেছিলেন আরেকটা গানের কথা, তোমার কথা ভেবে। তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমায় নিয়ে স্বপ্ন দেখে দিন যে চলে যায়, তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়। আসলে
এই প্রত্যেকটা গানের পরে আমরা যেন কথা হারিয়ে ফেলছি, আমাদের শুধু অনুভূতিই কাজ করছে, অনুভূতিই জেগে রয়েছে। এবার যদি বলি যে আপনার একেবারে নিজস্ব একটা ব্যক্তিগত সময়, সেটা কিভাবে কাটান? আমি খুব ফ্যামিলিয়ার লোক, মানে আমি ওই জন্য নৈহাটি শহর এখনো ছাড়িনি, আচ্ছা। এবং সেখানে আমি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। আমি রিক্সা করে বাজার যাই, সকালে ওয়াকিং করতে যাই, মাছের দোকানে মাছ কিনি, মুদিখানার দোকানে। সেটাও কি দরদাম করে? না, দরদাম করে সেটা বলতে পারছি না ঠিক। বাবা মার টেক কেয়ার করা, তাদের ওষুধ আনা, তাদের শরীর খারাপ বা ইত্যাদি সেগুলো নজর করা, সেটা করি। বাড়িতে আমার বউয়েরও কিছু কাজকর্ম থাকে, মেয়েদের সাথে প্রচুর সময় কাটে। আচ্ছা। একসাথে গান বাজনা করি আমরা, যেহেতু ওরা দুজনেই বম্বেতে একটু একটু কাজ করছে, তো আমরা তিনজনে মিলেও আমাদের একটা নিজস্ব রেকর্ডিং স্টুডিও আছে, সেখানে নানা রকম রেকর্ড করি, নানা রকম এক্সপেরিমেন্ট করি। ভালো ভালো খেতে ভালোবাসি, তাই নানা রকম খাবার দাবারের আয়োজন হয় বাড়িতে। তো এইসব করে কাটে। আর পুরনো স্কুলের বন্ধুদের, আমাদের একটা পুরনো চায়ের দোকানের আড্ডা ছিল, আচ্ছা, সেটা আজও আছে। বাহ। এবং সেখানে সব পুরনো বন্ধু, মানে সব একদম ক্লাস 1 থেকে যেসব বন্ধু, তাদের সাথে এখনো পর্যন্ত যেদিন বাড়ি থাকি 1 ঘন্টা আড্ডা মারি তাদের সঙ্গে, একটু চা ডিম ভাজা, যেরকম একটা স্বাভাবিক মানুষ। তো আমার লাইফটা আমি ওইভাবেই এনজয় করতে ভালোবাসি। একেবারে মাটির সঙ্গে চলা মানুষ। হ্যাঁ, বিলাসবহুল জীবন আমার একদম পছন্দ হয় না। যেটুকু স্টেজ বা যেটুকু পারফরমেন্স করতে গিয়ে বা অনুষ্ঠান করতে গিয়ে যেটুকু, আমার বাড়িটাও সেরকম। আমার বাড়িতে ঢুকলে আপনি কোথাও আমার একটা ছবি দেখতে পাবেন না। ইউজুয়ালি যেটা হয় যে কৃতি মানুষেরা বাড়িতে নিজেদেরই অনেক কীর্তি ছবি টাঙিয়ে রাখেন বা সবাইকে দেখাতে ভালোবাসেন। তো সেটা প্রত্যেকের নিজস্ব ইচ্ছে বা চয়েস। আমার ভালো লাগে না যে, আমার মনে হয় যে কেউ বেশি আমাকে নিয়ে কথা বললে বা আমার বেশি নিজের ছবি বা সব কিছু, এটা বোধহয় আমার অহংকারকে বাড়িয়ে দেয়। তাই আমি নিজেকে খুব সাধারণভাবে রাখতে পছন্দ করি এবং জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে চাই। তার মানে বোঝাই গেল তিনি কতটা মাটির সঙ্গে চলেন, এবং তার কথায় কিন্তু একটা জিনিস উঠে আসছিল, খেতে ভালোবাসেন। আর কি খেতে সবচেয়ে ভালোবাসেন আপনি? আমি সব, মানে আমি সর্বভোগ। হ্যাঁ, শুধু ওই চীনা জাপানিদের মতন উচ্চিংড়ি আরশোলা ওইসব খাই না, আদারওয়াইজ সবই খাই। আমার মাছ খুব পছন্দ, আমার নানা রকম মিষ্টি খুব পছন্দ। এছাড়া নানা রকম আছে। আমি খুব বাঙালি, মানে আমার বাঙালি ফিলটা অনেক বেশি। আমি খুব বাঙালির খাবার, বাঙালির কালচার ভীষণ পছন্দ করি। মানে বাঙালি বাড়িতে গেলে আমি, কেউ যদি বলে কি খাবেন, আমি বলি এই ডাঁটা দিয়ে বড়ি দিয়ে পোস্ত বানিয়ে খাওয়ান, বা মোচার ঘন্ট খাওয়ান, বা মানে একটা ভালো শুক্তো খাওয়ান। হ্যাঁ, মাছ মাংস তো সব জায়গায় দোকানেই পাওয়া যায়, এগুলো তো সব কখনো পাওয়া যায়। তো এই সব জিনিস আমি খেতে চাই। আর মায়ের হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে প্রিয়? মার হাতের অনেক জিনিস আছে। মা ভীষণ ভালো মাছের ঝোল বানান। মার হাতের পোস্ত, আমি ভীষণ পোস্ত আমার খুব ফেভারিট, কারণ আমরা এদেশীয়, তো আমার ভীষণ ভালোবাসি পোস্ত খেতে। পোস্তর যে কোনো আইটেম দিলেই আমি, আমার আর অন্য কিছু লাগবে না। শ্রোতা বন্ধুরা, আরো বেশ কয়েকটা মেসেজ আমরা পেয়ে গেছি। অম্বালিকা ভট্টাচার্য লিখছেন, স্যারকে আমাদের স্টুডিওতে দেখে দারুণ লাগছে। অর্ণব বিশ্বাস লিখছে, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। সুস্মিতা আচার্য, অসাধারণ। সেই সঙ্গে রাতুল লোধ লিখছেন, দারুণ লাগছে অনুষ্ঠান। শর্মিষ্ঠা দাস লিখছেন, আহা শুধুই মুগ্ধতা, অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম শিল্পী। শ্যাম ভট্টাচার্য লিখছেন, মানালির কণ্ঠেও তার প্রিয় কবিতাটির 2 লাইন হয়ে যাক, অন্য কোনো অনুষ্ঠানে শোনাবো। মৌরিতা রায় লিখছেন, আমাদের এ রাজ্যের একজন শিল্পী, দাদা চাঁদ কেন আসে না গানটি শুনতে চাই। হ্যাঁ মৌরিতা দি, আজ এই গানটা ছাড়া অন্য যে কোনো গানের অনুরোধ করতে। এই গানটা ছাড়া যে কোনো গান, এটা ওভারইউজ হয়ে গেছে। একদম একদম ঠিক ঠিক। আমাদের রাজ্যে এমন একজন গুণী শিল্পীর আগমন, সত্যি আনন্দ হচ্ছে। ত্রিদীপ ধর লিখছেন, খুব খুশি আপনাকে পেয়ে স্যার। মনীষা চক্রবর্তী লিখছেন, ওয়াও সো লাকি টু হ্যাভ দিস লাইভ অন মাই ফিড। রাঘব চ্যাটার্জি স্যার, ওয়েলকাম এগেইন। থ্যাংক ইউ সো মাচ। নবজিৎ চক্রবর্তী লিখছে, স্যারকে লাইভ দেখার ভাগ্য আমার থেকে অনেক। এবং চাঁদ বণিক লিখছেন, যার গান ছোট থেকে শুনে আসছি সেই গুরুজি আমাদের ত্রিপুরা আগরতলাতে ওনার গান শুনতে পাবো, খুব ভালো লাগছে দেখে। চাঁদ, তোমার নাম চাঁদ ঠিক আছে, তবে চাঁদ কেন আসে না অন্তত এই অনুষ্ঠানে আজকে নয়,
অন্য অনুষ্ঠানে শুনিয়ে দেব, আমি পার্সোনালি শুনিয়ে দেব তোমাকে। তবে চাঁদের প্রেমে গানটা তো অবশ্যই শুনলে, সেই একই ধরনের গান, যেটা হ্যাঁ অবশ্যই তোমাদের সবার ভালো লাগার। তো এবারে আমরা কি শুনবো? মানে সিনেমার গান শুনি, হ্যাঁ, খুব হ্যাঁ, জনপ্রিয়, আমার আর শ্রেয়া ঘোষালের গাওয়া ছিল। আচ্ছা, লা 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 লা। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এই মনের ঘরে কবে ধীরে ধীরে, মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আমার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। সত্যি কি মিষ্টি গানগুলো, তাই না? শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ত টিউন করে, আর আমার সঙ্গে আজ রয়েছেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, যার গান থেকে হ্যাঁ আরো অনেকজন অনুষ্ঠানটা উপভোগ করছেন এবং দেখছেন। সঙ্গে আমি ঠিক স্ক্রল করে যাদের নাম বলছি তাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটা দেখার জন্য। এবং ঠিক একই সঙ্গে একজন শিল্পী যিনি একেবারে মাটির মানুষ, এবং সেই ভালো লাগে খেতে, ভালো লাগে রিক্সে করে মাছ কিনতে বাজারে যেতে, তারপর ভালো লাগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা মারতে। তো এই সমস্ত জিনিসগুলোই হয়তো একজন শিল্পীর খুব দরকারি কিছু জিনিস। আপনি কি মনে করেন যে একজন শিল্পীকে খুব ভালো মানুষও হতে হয়? হ্যাঁ, ভেতরে একটা শুদ্ধতা না থাকলে ভালো গান বাজনা করা খুব মুশকিল হয়। বা যদিও কেউ শুরুয়াতটা ভালো হয়, তার ভেতরে যদিও ভালো শুদ্ধতাটা না থাকে, একটা লেভেলের পরে সে কোথাও গিয়ে ঠেকে যাবে বা আটকে যাবে। এটা আমি বিশ্বাস করি, আমি দেখেওছি। কোনো শিল্পীর নামে কখনো বলা উচিত না, তাই বলবো না, কিন্তু ভেতরের একটা শুদ্ধতা নিয়ে চললে সারাটা জীবন একটা ভালো লেভেলের কাজ করা যায়। আর চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না বলে আমি বিশ্বাস করি। ঠিক, একদম। তো এই যে অনেকেই মনে করেন খুব সহজে শিল্পী হয়ে যাব, খুব সহজে সবাই আমাকে চিনবে, ভালোবাসবে, এই সুপ্ত ইচ্ছেটা প্রায় অনেকেরই থাকে। কিন্তু সত্যি কি খুব সহজে শিল্পী হওয়া যায়, তাও সঙ্গীত শিল্পী? না, কোনো কিছুই সহজ নয়। মানে শিল্পী বলে নয়, কেউ যদি মনে করে যে আমি খুব ভালো ব্যাডমিন্টন খেলবো বা আমি ভালো ফটোগ্রাফি করব, সেটাও সহজে কোনোদিনই হয় না। তবে এখন এই টেন্ডেন্সিটা বেড়েছে, তার কারণ হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে সবার হাতে সবকিছু অ্যাক্সেস হয়ে গেছে, যে কোনো পরীক্ষা বা কোনো একটা হার্ডল না পেরিয়ে যে একটা অ্যালবাম করা যায় না, যেটা আমরা করে এসেছি। যে একটা প্রামাণ্য দরকার হতো, একটা সার্টিফিকেশন দরকার হতো, তবে কোম্পানি আমাদের গান রেকর্ড করতো। তার একটা বোর্ড ছিল, তারা ডিসিশন নিতেন যে এই গান এ ভালো গায় বা এ খারাপ গায়। সেটা নেই বলে এখন মোবাইলে যে ইচ্ছে যা খুশি তাই করছে। তো সেটা খুব খারাপ জিনিসও খুব পপুলার হয়ে যাচ্ছে, এবং সেখানে অর্থের একটা যোগাযোগ তৈরি হচ্ছে, যার ফলে মানুষ যা ইচ্ছে তাই করাটাকে আরো বেশি সাপোর্ট পেয়ে গেছে, আরো মেন্টালি যে আমিও করি না, আমিও তো পারবো, আমিও যদি আমারটা লেগে যায়। তো এটা তো গান বাজনাটা তো লটারি নয় যে যদি আমারটা লেগে যায়, এটা তো সিস্টেম, এটা তো সাধনা। গান বাজনা হচ্ছে সাধনা। তো সেই সাধনার কথা যদি আসি, তো এই যে সাধনার কথা বললেন, যে রেওয়াজ, গানের ক্ষেত্রে রেওয়াজ, যে কোনো কণ্ঠশিল্পীদেরই রেওয়াজ খুব যত্ন নিয়ে করতে হয়, এবং মানে শেখা এবং শোনা দুটো সাইমালটেনিয়াসলি করতে হবে। তবে আমি আমার নিজেকে দিয়ে বলছি, যেমন মনে হয় বড় আরো অন্য শিল্পীরাও, গুণী লোকেরা আছেন, তারা নিশ্চয়ই শুনবেন বা আমার সঙ্গে একমত হবেন, যে গান শুনতে হবে, সারা পৃথিবীর মিউজিকের থেকে ভালো কিছু শুনতে হবে, তার থেকে কিছু শিখতে হবে, এবং নিজে তার চর্চা, তার রেয়াজ, তার লাইফে ডিসিপ্লিন। রাতে 1টা পর্যন্ত জেগে মোবাইল ঘাঁটলাম, বেলা 10টা 11টায় ঘুম থেকে উঠলাম, দিস ইজ নট আ ডিসিপ্লিন। এটা তোমার লাইফকে নষ্ট করে দেবে, এবং বিশেষ করে সঙ্গীত শিল্পীদের জন্য তো এটা খুবই ডেঞ্জারাস।
তো এই যে আমরা সকালবেলায় ওঠার অভ্যেসটা এবং রেওয়াজ করা, একদম ভোরের বেলা উঠে রেওয়াজ করা, তো সেই সময় আপনি যখন রেওয়াজে বসেন কোন রাগ আপনি তখন গান? এরকম কোনো ব্যাপার নেই। আর সবসময় যে একদম ভোরবেলা উঠেই করতে হবে এমনটা নয়। আচ্ছা, মানে ভোর 5টায় উঠেই করতে হবে কি 6টায় উঠে করতে হবে ব্যাপারটা নয়। সেটা কেউ 7টাতে উঠতে পারে, 8টাতেও বসতে পারে, কিন্তু তার রেগুলারিটি দরকার, একটা নিয়মানুবর্তিতা দরকার, একটা সিস্টেম দরকার যে আমি এটা রোজ করব। যেমন একজন স্পোর্টসম্যান, সে সকালে উঠেই জিমে চলে যায় বা সে একটা মাঠে গিয়ে ওয়ার্কআউট করে, সেই যে রেগুলারিটিটা সেইটা দরকার, এবং নিয়ম করে, এবং কি তার মাস্টারমশাই তাকে কি কি প্র্যাকটিস করতে বলেছেন বা কি করা উচিত সেইগুলো মেনটেন করা, এইটা বড় কথা। কেউ 6টায় না বসে 7টায় বসুক, 8টায় বসুক কি 9টায় বসুক, কিন্তু তাকে রোজ সেই সাবজেক্টটা নিয়ে তাকে সময় দিতে হবে। তাহলে অধ্যাবসায়ই একমাত্র প্রথম এবং শেষ কথা। তার মতন গুণী শিল্পীও কিন্তু এ কথা বলছেন। আপনারা যারা শুনছেন, যারা গানকে ভালোবাসেন বা গানকে নিয়ে এগিয়ে যেতে চান, তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথা। বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ কমেন্ট ইতিমধ্যেই চলে এসছে। সপ্তর্ষি ভট্টাচার্য লিখছেন, দারুণ লাগছে স্যার, আজকে লাইভ দেখব। সবাই খুব এক্সাইটেড আজকে আপনাকে দেখার জন্য সরাসরি। পাপড়ি ভট্টাচার্য লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান। অলকা ভট্টাচার্য লিখছে, চালাকির দ্বারা মহৎ কার্য সম্পন্ন হয় না, ধ্রুব সত্য। নিতাই পদদাস লিখছেন, দারুণ। আজকের অনুষ্ঠানটা একটু ডিফারেন্টও, তার কারণ একদম। আমাকে এখানে আরেকজন খুব নামে এখানকার খুবই ভালো একজন মিউজিশিয়ান ধনঞ্জয়, অনেকেই চেনেন তাকে, আর সমীরণ দা আছেন এখানে, যে একটা বিখ্যাত পাবলিশিং ত্রিপুরা দর্পণ। তো এনারাই আয়োজন করেছেন। আমার এখানে কয়েকটি নজরুল গীতিই গাইব, এবং এই আমার নিজস্ব যারা মিউজিশিয়ান ব্যান্ড, সেটা কিন্তু তারা কিন্তু কেউ আসেননি, তার কারণ এদের এখানে এই ওয়ার্কশপের জন্য এসেছি এবং তার সঙ্গে কয়েকটি গান শোনানো, তাই আমার ভালো লাগে। আমি আগেও গেছি, এখানে বেশ কিছু দারুণ দারুণ মিউজিশিয়ান আছেন, তারাও আমার সঙ্গে আগেও বাজিয়েছেন। তো এর আজকের অনুষ্ঠানটা সেরকম একটা অনুষ্ঠান যে এখানকার শিল্পীরা আমার সঙ্গে বাজাচ্ছেন, এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। আমারও আর ভালো লেগেছে সেটা। যারা বাজাচ্ছেন আজ সন্ধ্যায় নিশ্চয়ই দেখব, তাদের কাছেও একটা বিশাল প্রাপ্তি। তো ত্রিপুরায় এসছেন প্রথমবার নয় নিশ্চয়ই, তো ত্রিপুরাকে কেমন লাগে আপনার কাছে? ত্রিপুরা আমার খুবই প্রিয় একটা জায়গার মধ্যে পড়ে। এত রিল্যাক্সড একটা শহর আগরতলা, এবং আমি উদয়পুর গেছি, হাইলাকান্দি গেছি, তারপরে আরো অনেক, যেখানে ত্রিপুরেশ্বরী টেম্পল, প্লাস আর একটা জায়গায় আরো অনেকগুলো জায়গায় গেছি, ধর্মনগর গেছি, বিভিন্ন জায়গাতে আমি অনুষ্ঠান করেছি এবং দারুণ রেসপন্স। আর সবচেয়ে বড় কথা, মানে মানুষ এখানে নতুন গান শোনে, নতুন ধরনের শিল্পীদের পছন্দ করে, তাদের সাপোর্ট করে, এটা আমার কাছে খুব বিশাল মানে খুবই এনকারেজিং। শ্রোতা বন্ধুরা, এবারে এই গানটা কি আমরা শুনতে পারি? আপনি যদি বলেন তাহলে। হ্যাঁ, একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো রয়েছে, একদম তাই। ঝিরিঝিরি হোক, ঝিরিঝিরি হোক তাহলে আজকের এই বিকেল বেলায়। এই কতক্ষণ হলো? শেষ করব। হ্যাঁ স্যার, এবার শেষ করবো, আর হ্যাঁ 5টার মধ্যে শেষ করবো। হ্যাঁ, একদম 5 মিনিটের মধ্যে। হ্যাঁ। তো এই গানটা আপনার দেখেই বোঝা যাচ্ছে একেবারে জীবনের গানের জগতে শুরুতে যখন হয়েছিল। আচ্ছা, 2024-এ আপনার গানের 25 বছর পূর্তি অনুষ্ঠান একটা হয়েছিল। তো এই যে 25 বছর এবং 25+2
এই যে যাত্রাটা, এই যাত্রার পথে আপনার এমন কোনো স্মৃতি যা কখনো ভুলতে পারবেন না? অনেক রকম স্মৃতি আছে আমার জীবনের আনন্দ ঘন মুহূর্ত, যেগুলো প্রথম বম্বে ইন্ডাস্ট্রিতে চান্স পাওয়া, আর প্রথম বিদেশে অনুষ্ঠান আমেরিকা, বহু বছর প্রতি বছর বা এক বছর অন্তরই যাই, এবছরও আমার অনুষ্ঠান আছে। প্রথম যখন বিদেশ যাই, ইউএসএ যাই বা কানাডা যাই বা অন্য কোনো দেশে যাই, সেগুলো আমার কাছে বিরাট 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 পাওয়া। আর এরকম নানা রকম ঘটনা, আমার অ্যাকচুয়ালি মেমোরিটা খুব মানে অতটা স্ট্রং থাকে না, এত রকম ঘটনা বিভিন্ন সময় ঘটেছে, সব আমার মনে থাকে, আমাকে লিখে রাখতে হবে, একটা বই লেখার ইচ্ছেও আছে। দেখি একদম একটা বায়োগ্রাফি, তো অটোবায়োগ্রাফি যদি হয় আমাদের জন্য খুব ভালো হয়। হ্যাঁ, আমার ছোট্ট জীবন নিয়ে, ছোট্ট কাজ নিয়ে, আমি যেটুকু কাজ করেছি জীবনে সঙ্গীতের ছাত্র হিসেবে, তার একটা ছোট আখ্যান লিখে রাখার ইচ্ছা আছে। একদম। আচ্ছা, যখন আপনার গুরু আপনার গানের প্রশংসা করেন তখন কেমন লাগে? হ্যাঁ, সেটা তো একটা বিরাট বড় সার্টিফিকেশন। এবং আমি যাকে দেখি আমার ভোকাল মিউজিক শুরু, আমি একদম মানে বাচ্চাবেলার কথা বলছি, আমি মোহাম্মদ রফি, মান্না দে, এদের দেখে ভাবতাম এরম গাইতে হবে। হ্যাঁ, পরবর্তীকালে আমি গুরুজির গান যখন শুনেছি, ওনার খেয়াল ঠুমরি, ওনার রাগাশ্রয়ী বাংলা গান আমাকে এত উদ্বুদ্ধ করেছে, তখন উনি যখন বলেন যে হ্যাঁ, তোর একটা নিজস্বতা আছে, তুই একটা নিজের মতন করে গান করিস, এটা বিরাট আশীর্বাদ। আমার মনে হয় এগুলো আমার জীবনের একটা বড় ইন্সপিরেশন নেক্সট স্টেপে যাওয়ার জন্য। গানের ক্ষেত্রে নিজস্বতা কতটা প্রয়োজন? অ্যাবসলিউটলি প্রয়োজন। ওই জন্য আমি সবসময় বলি যে কোনো শিল্পীর গান ভালো লাগলে তার গান গাইলে গাও। আমরাও গাই, আমার কখনো মনে হলো একটু মান্নাদের গান গাইলাম, কি একটু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান 2 লাইন গাইলাম, সেটা হতেই পারে, কিন্তু কখনো সেই শিল্পীর গলা বা তার ম্যানারিজমকে কপি করো না। ঠিক, তুমি তোমার নিজের মতো করে গাও, নিজের গলা দিয়ে গাও, কারণ প্রত্যেকের নিজস্ব গলার একটা আলাদা আওয়াজ আছে, সেই আওয়াজটাকে কাজে লাগাও। একদম। অনুষ্ঠানের প্রায় শেষে আমরা পৌঁছে গেছি, এবার কি শোনাবেন আমাদের? কি গান দিয়ে শেষ হবে? এবং বার্তা আছে, আমরা শুনবো, জানবো। আর কোনো গানের রিকোয়েস্ট ছিল তাহলে আমি তার মধ্যে থেকে শুনিয়ে শেষ করবো, না তো আমি আমার মতন করে গাইবো। ভরিয়া পরাণ শুনিতেছি গান। ঠিক আছে, তাহলে কাজী সাহেবের অনুষ্ঠানের জন্যই এসেছি, তো কাজী নজরুল ইসলামের গান দিয়েই শেষ করবো। একদম। ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মানিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। বাহ, অনেক 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 ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ছিলেন, এবং তাও আজ আমাদের একটি বিশেষ দিনে আপনি সঙ্গে ছিলেন। এটা আমার কাছেও বিরাট প্রাপ্তি যে এত বছর আসছি, এমন দিনে একটা অনুষ্ঠানে এলাম, এবং এমন দিনে আগরতলা রেডিও স্টেশন আমাকে আহ্বান জানালেন যে সেটা আপনাদের 90তম জন্মদিন, কিছু কথা, কিছু আলোচনা হলো, গান হলো। আমার খুব প্রিয় জায়গা, আবারও বলছি, ত্রিপুরা আগরতলা আমার অত্যন্ত ভালোবাসার একটা জায়গা। যখনই ডাক পাই আমি এক ছুট্টে চলে আসার চেষ্টা করি। অনেক 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 ধন্যবাদ, প্রণাম নেবেন, এবং আগামী প্রজন্মের শিল্পীরা যারা এ রাজ্যের এগিয়ে যেতে চায়, আশীর্বাদ করবেন। খুব ভালো করছে, দারুণ করবে, এবং নতুন গান, নিজস্ব গান, নিজস্ব গলায়, নিজের মতন করে গান নিয়ে এগিয়ে চলতে চেষ্টা করুন আপনারা। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুদের এবং দর্শকদের যারা এতক্ষণ অনুষ্ঠানটা দেখছিলেন। আজ আকাশবাণীর 90তম জন্মদিবস, এবং সেই উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ
সঙ্গীত শিল্পী, প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, আর সঙ্গে আমি আর যে মানালি রয়েছি আপনাদের সঙ্গে।